আশা করি সবাই ভালো আছো। আজকের কথা হচ্ছে অ্যাগ্রিগেট নিয়ে। মেইনলি অ্যাগ্রিগেট দুইটা থাকে, কোর্স অ্যাগ্রিগেট আর ফাইন অ্যাগ্রিগেট। কোর্স অ্যাগ্রিগেট বলতে হচ্ছে খোয়া, তারপর পাথর, ওকে, ব্রিক চিপস, তারপর স্টোন চিপস। আর ফাইন অ্যাগ্রিগেট মেইনলি স্যান্ড বলতে বুঝি, এগুলো নিয়ে কথা হবে। সো আমরা ভিতরে ঢুকি। অ্যাগ্রিগেট আসলে কি? অ্যাগ্রিগেট ইজ অ্যান অ্যাগ্রিগেশন অফ নন মেটালিক মিনারেলস। সো নন মেটালিক এই শব্দটি ইম্পর্ট্যান্ট। মিনারেলস obtained in particular form and can be processed and used for civil and highway engineering. সো এরা নন মেটালিক হয়, গ্র্যানুলার ইন ফর্ম হয়, অ্যান্ড এরা কনক্রিটের 60-75% জায়গা ধরে রাখে। এই তিনটা বিষয় ইম্পর্টেন্ট, ওকে। এবং অ্যাগ্রিগেট কোন জায়গাতে এফেক্ট ফেলে? অ্যাগ্রিগেট হচ্ছে ওয়ার্কেবিলিটিতে এফেক্ট ফেলে এবং হার্ড অ্যান্ড কনক্রিটের বিভিন্ন প্রপার্টি যেমন স্ট্রেংথ, এগুলোতে অ্যাগ্রিগেটের প্রভাব আছে। সো অ্যাগ্রিগেট আসলে কোথা থেকে নেওয়া হয়? আমরা হচ্ছে পাথর মাইনিংয়ের মাধ্যমে পাই, এছাড়া রিসাইকেলের মাধ্যমে, বা বাংলাদেশে যে জাহাজ ভাঙা হয় ওখান থেকেও কিন্তু রিসাইকেল করে আয়রন স্টিল এইগুলা পাওয়া যায়, ঠিক আছে। যাই হোক, ফ্যাক্টর অ্যাফেক্টিং ওয়ার্কেবিলিটিটা এর আগের চ্যাপ্টারের কথা, এটা এখানে আর না বলি। সো অ্যাগ্রিগেট কী জিনিস? অ্যাগ্রিগেট সোর্সের উপর বেস করে অ্যাগ্রিগেটকে দুইভাবে ভাগ করা যায়, ন্যাচারাল সোর্স আর হচ্ছে আর্টিফিশিয়ালি সোর্স। ন্যাচারাল সোর্স বলতে হচ্ছে স্টোন, বোল্ডার, গ্রাভেলস, স্যান্ড, এগুলা। আর আর্টিফিশিয়ালের মধ্যে আছে ব্রিক, স্ল্যাগ, সিনথেটিক্স, এক্সেট্রা। আর যদি সাইজের উপর বলি তাহলে দুই ধরনের সাইজ। একটা হচ্ছে কোর্স অ্যাগ্রিগেট, যেটা হচ্ছে ওই যে 4.75 মিলিমিটার থেকে বড়, এটা হচ্ছে কোর্স অ্যাগ্রিগেট। আর হচ্ছে ফাইন অ্যাগ্রিগেট, এফএ, এটা হচ্ছে এই 4.75 থেকে ছোট। আরেকটা হচ্ছে স্লিট বা ক্লে, মানে ফাইনের থেকেও ছোটো, একদম পাউডার অবস্থা, সেটাকে বলা স্লিট বা ক্লে। এটা হচ্ছে 0.075 মিলিমিটার বা 75 মাইক্রোমিটার, এরকম হয়। সো এটা হচ্ছে মেনলি সিমেন্ট। এটা কি? মেনলি এটার নাম হচ্ছে সিমেন্ট। মানে সিমেন্টের প্রপার্টি হচ্ছে এই স্লিট বা ক্লে। সো কোর্স অ্যাগ্রিগেট বলতে আমরা বুঝবো পাথরের টুকরা, পাথর মানে ব্রিক চিপস অ্যান্ড স্টোন চিপস। ফাইন অ্যাগ্রিগেট বলতে বুঝবো মেনলি স্যান্ড আর স্লিট ক্লে, যেটা হচ্ছে 0.075 মিলিমিটার নিতে যাচ্ছে, ওখানে মেনলি আমরা সিমেন্ট ব্যবহার করি। আর ওয়েটের ওপর নির্ভর করেও এটাকে নর্মাল ওয়েট, লাইট ওয়েট, হেভি ওয়েট এভাবে ক্লাসিফাই করা যায়। সো স্যান্ড কী জিনিস? স্যান্ড ইজ এ ন্যাচারাল অকারিং গ্র্যানুলার ম্যাটেরিয়াল। আগে আমরা হচ্ছে ফাইন অ্যাগ্রিগেট নিয়ে কথা বলবো, ফাইনের মধ্যে আমরা হচ্ছে স্যান্ড নিয়ে কথা বলবো। স্যান্ড ইজ এ ন্যাচারালি occurring granular material composed of finely divided loose particles divided from distinct rock. রক থেকে পাওয়া যায়, এখানে মেইনলি থাকে সিলিকন ডাইঅক্সাইড, ওকে। এটা হচ্ছে আমাদের স্যান্ডের মেইন উপাদান, সিলিকন ডাইঅক্সাইড, এবং কালার বিভিন্ন ধরনের হয়, সাধারণত লালচে কালার হয়। আর যেটা রিভার স্যান্ড থাকে সেটা সাদা কালারের হয়। এটার বাল্ক, ভলিউম, স্ট্রেংথ অ্যান্ড আদার প্রপার্টিস তো থাকেই, ঠিক আছে। আচ্ছা, এখন sand is mainly used as fine aggregates in mortar, concrete, asphalt. Used as so আমাদের ফাইন অ্যাগ্রিগেট হিসেবে মেইনলি সল্ট ইউজ করা হয়। এছাড়া অনেক জায়গায় ইউজ করা হয়, ডেকোরেটিভ কাজে ইউজ করা হয়। তারপর বিভিন্ন ধরনের হলো শিট গ্লাস তৈরিতে, আমাদের মানে গ্লাস ইন্ডাস্ট্রিতে স্যান্ড ব্যবহার করা হয়। তারপর ধরো রাস্তার কোথাও কোনো ফাটল দেখা দিয়েছে বা গর্ত তৈরি হয়েছে, ওখানে স্যান্ড ইউজ করা হয়। বা ঘরের ব্রিক, ধরো তুমি হচ্ছে কোথাও একটু বাড়িটারি মানে ইট একটু ভেঙে ফেলছো, ওইটা পূরণ করার জন্য মর্টার ইউজ করা হয়, সেখানে স্যান্ড থাকে। এরকম স্যান্ডের অনেক কাজ আছে। সো স্যান্ডের ক্লাসিফিকেশন এটাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ক্লাসিফিকেশন করলে 4টা ক্লাস করা যায়: পিট স্যান্ড, রিভার স্যান্ড অ্যান্ড সি স্যান্ড। আরেকটা হচ্ছে ক্রাস্ট স্টোন বা আর্টিফিশিয়াল স্যান্ড। আমরা পিট স্যান্ড ইউজ করি এবং রিভার স্যান্ড ইউজ করি। সি সল্ট স্যান্ড প্রহিবিটেড, এটা ব্যবহার করা যাবে না।
আচ্ছা, পিট স্যান্ড কি? ইজ অবটেন ফ্রম পিটস ইনটু সয়েল, মানে মাটি থেকে পাওয়া যায়। এখানে কোনো হার্মফুল ম্যাটেরিয়াল থাকবে না, এটা অ্যাঙ্গুলার হবে, পোরাস হবে। অ্যান্ড এখানে রেডিশ অরেঞ্জ একটা কালার থাকবে, কারণ এটার ভিতরে আয়রন অক্সাইড থাকে। আর পিট স্যান্ড প্রসেস গ্রেট, এটার পিট স্যান্ডের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে গুড স্ট্রেংথ, মানে এটা খুব ভালো স্ট্রেংথ প্রোভাইড করে। অ্যান্ড গুড বাইন্ডিং ক্যারেক্টার, এগুলো হচ্ছে আমার পিট স্যান্ডে থাকে। পিট স্যান্ড যদি পিট স্যান্ডের ভিতরে কোনো ক্লে থাকতে পারবে না। ক্লে মানে হচ্ছে তুমি একটা পিট স্যান্ড হাতে নিছো, হাতে নিয়ে মানে এক মুঠ নিবা, হাত মুষ্টিবদ্ধ করে হাত ছেড়ে দিবা, তারপর যদি দেখবা হাতে যদি অনেক বেশি পরিমাণে বালু থাকে, মানে বুঝবা ক্লে অনেক বেশি পরিমাণে আছে। আর যদি অল্প পরিমাণে থাকে বা না থাকে তাহলে বুঝবা ভালো। সো ক্লে থাকা যাবে না, ওকে। আর হচ্ছে ইফ কোটিং অফ অক্সাইড অফ আয়রন প্রেজেন্ট ওভার দ্য স্যান্ড গ্রেনস দে শুড বি রিমুভড। এবং এটার যে আয়রন অক্সাইড যে থাকে, রং তৈরি হয়, সো আয়রন অক্সাইড যেন এক্সট্রা লেগে না থাকে, এটাকে এর জন্য ব্যবহার করার আগে ধুয়ে নিতে হবে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমাদের পিট স্যান্ড, ঠিক আছে। আর আরেকটা স্যান্ড আছে হচ্ছে সাদা, রিভার স্যান্ড। এই যে এটা হচ্ছে রিভার স্যান্ড। সো রিভার স্যান্ড রিভার ব্যাঙ্কে পাওয়া যায়, এটা হোয়াইটিশ গ্রে হয়। এগুলো হচ্ছে স্যান্ড ফাইন্ড রাউন্ড, ওগুলো অ্যাঙ্গুলার রাউন্ড এবং পলিশড হয়। অ্যান্ড এদের কম্প্রেসিভ স্ট্রেংথ একটু কম হয়, এবং গ্রেইন অ্যান্ড স্মলার পিট, হ্যান্স ইট ইজ সুইটেবল ফর প্লাস্টারিং ওয়ার্কের জন্য এইটা খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয়। আমাদের যেই বাড়িঘরের দেয়ালের বাইরে প্লাস্টারিং করা হয় ওই প্লাস্টারের। আচ্ছা, এরপর সি স্যান্ড ব্যবহার করা যাবে না, প্রহিবিটেড। কেন? এটার ভিতর দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে সল্ট থাকে, আর একটা হচ্ছে অর্গানিক ম্যাটেরিয়াল থাকে। যেহেতু অর্গানিক ম্যাটেরিয়াল থাকে, দ্যাটস ওয়াই এটা ব্যবহার করা যায় না। এবং এরা লাইট ব্রাউন হয়, সিতে থাকে, পলিশড হয়, বাট এটা একেবারেই ব্যবহার করা উচিত না, কারণ সল্ট এবং অর্গানিক ম্যাটার আমাদের মর্টারে বা কনক্রিটে ভিতরে রিয়াকশন করবে এবং আলটিমেট স্ট্রেংথ অনেক কমায় ফেলবে। ইভেন ওয়ার্কেবিলিটি অ্যান্ড আমার যেই ইনিশিয়াল সেটিং টাইম, ইনিশিয়াল স্ট্রেংথ, এগুলোতেও এটা প্রভাব রাখে। এবার হচ্ছে ম্যানুফ্যাকচার্ড স্যান্ড, মানে হচ্ছে আর্টিফিশিয়াল স্যান্ড। আমার মনের মতো করে বানাবো। কোথা থেকে বানাবো? আমাদের বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে অনেক ধরনের গুঁড়া পাউডার তৈরি হয়, ঠিক আছে। যেরকম ধরো যে সিরামিক ইন্ডাস্ট্রিতে অনেক গুঁড়া পাউডার তৈরি হয়, তারপর ফ্লাই অ্যাশ যেখানে তৈরি হয়, তারপর স্টিল ইন্ডাস্ট্রিগুলোতে বিভিন্ন ধরনের পাউডার হয়, বিভিন্ন ম্যাটেরিয়ালের, বিভিন্ন মেটালের। ওগুলাকে আমরা হচ্ছে স্যান্ড হিসেবে ব্যবহার করতে পারি। আবার অনেক বড় বড় যদি থাকে, পাথর থাকে, সেগুলোকে ব্রেক করেও আমরা গুঁড়া করে একদম আমাদের মনের মতো সাইজের স্যান্ড বানাইতে পারি। কারণ আমাদের আসলে এখন সহজে আমরা স্যান্ড পাচ্ছি না, অনেক বেশি পরিমাণ স্যান্ডের ডিমান্ড হচ্ছে। সো আমাদের ম্যানুফ্যাকচার্ড স্যান্ডের দিকে যাইতে হচ্ছে। এবং ম্যানুফ্যাকচার স্যান্ডের বিষয়টা হচ্ছে আমরা নিজেদের মতো করে ম্যানুফ্যাকচার করতে পারি। এটা কিউবিক্যালি হবে নাকি, এটা গ্রেডিং কেমন হবে, পরিষ্কার একদম যেন হয়, এই জিনিসগুলো আমরা মেনটেন করতে পারি, ইভেন কালার পর্যন্ত, ঠিক আছে। ইন দ্য স্যান্ড ম্যানুফ্যাকচার্ড বাই এ মেশিন, it can be ensured by using raw materials of higher strength. না, হায়ার স্ট্রেংথের র ম্যাটেরিয়াল ইউজ করলে আমি এখানে হায়ার স্ট্রেংথের স্যান্ড পাবো এবং সেটা অবভিয়াসলি ইম্পিউরিটি মুক্ত থাকবে। আচ্ছা, এটুকু ছিল হচ্ছে স্যান্ডের ক্লাসিফিকেশন, কিসের উপর ভিত্তি করে স্যান্ড কোথায় কোথায় পাওয়া যায়, ওকে, বেস অন সোর্স। এরপর হচ্ছে বেস অন সাইজের উপর বেস করলে তিনটা সাইজ আছে। একটা হচ্ছে কোর্স অ্যাগ্রিগেট, যেটা হচ্ছে সিভ নম্বর 4 থেকে 10-এর মধ্যে থাকে। তারপর হচ্ছে মিডিয়াম স্যান্ড, এটা আরও ছোট হয়, এটা 10 থেকে 40-এর মধ্যে থাকে। আর ফাইন, এটা আরও ছোট, 40+ হয়। আচ্ছা, এটা হচ্ছে সিভ নাম্বার, ঠিক আছে। 4 নম্বর আমরা সিভ অ্যানালাইসিসে দেখছি, 4 নম্বর সিভ বলতে 4.75 মিলিমিটার বুঝে, 10 নম্বর সিভ বলতে
2 মিলিমিটার সিপ বোঝায়। 40 নম্বর সিপ বলতে আমার 0.475 মিলিমিটারের সিপ বোঝায়। এখন স্যান্ড সাইজ ক্লাসিফিকেশন পার অ্যাস্টো আবার একটু অন্যরকম ক্লাসিফিকেশন দেয়, ওর দুইটাই আছে, শুধু কোর্স আর স্যান্ড। 10 থেকে 40 কোর্স, 40 থেকে 200 হচ্ছে ফাইন। ওকে, এই আর কি। এখন তারপরে এই জায়গাটা ইম্পর্টেন্ট, প্রপার্টিস অফ গুড স্যান্ড। একটা ভালো স্যান্ডের বৈশিষ্ট্য কী হবে? ইট শুড বি কেমিক্যালি ইনার্ট, ইট শুড বি ক্লিন অ্যান্ড কোর্স। এটা কোনো রিয়াকশন করতে পারবে না কারোর সাথে, এটা পরিষ্কার হতে হবে, এটা যথেষ্ট বড় হতে হবে, এটা অর্গানিক কোনো ম্যাটেরিয়াল থাকতে পারবে না, এটার ক্লে 2 থেকে 4% বেশি বালু মানে ধুলা থাকতে পারবে না। তারপর শুড কন্টেইন শার্প অ্যাঙ্গুলার কোর্স অ্যান্ড ডিউরেবল গ্রেইন মানে হচ্ছে তাদের ছোট ছোট পার্টিকেলগুলো আর কি। ইট শুড নট কন্টেন সল্ট হুইচ অ্যাট্রাক্ট, এখানে সল্ট থাকতেই পারবে না, একেবারেই সল্ট থাকতে পারবে না। অ্যান্ড ওয়েল গ্রেডেড হইতে হবে। ওয়েল গ্রেড মানে কি? সকল সাইজের পার্টিকেল থাকতে হবে, অ্যান্ড সকল সাইজের পার্টিকেল থাকলে গ্যাপ কম হবে। ইট শুড বি স্ট্রং অ্যান্ড ডিউরেবল, এই জিনিসগুলো গুড স্যান্ডে থাকতে হবে। ফাংশন অফ স্যান্ড অ্যান্ড মর্টার। মর্টারের ভিতরে স্যান্ড কী করে? মর্টার মানে হচ্ছে আমরা যে আরসিসি বা কনক্রিট যখন বানাইছি, কনক্রিটের ভিতর যদি আমরা হচ্ছে দিই, কী বলে, শুধু ফাইন অ্যাগ্রিগেট দিই, কোনো কোর্স অ্যাগ্রিগেট দিই না, মানে সিমেন্টের সাথে শুধুমাত্র বালু এইটা মিক্স করে যে জিনিসটা হয় ওইটাকে আমরা বলি মর্টার। সো সেই মর্টারে কী করে? সিমেন্ট কী বলে, অফার্স রিকোয়ার্ড সারফেস এরিয়া ফর দ্য ফিল্ম অ্যান্ড অফ বাইন্ডিং ম্যাটেরিয়াল টু অ্যাডহেয়ার অ্যান্ড স্প্রেড, মানে যুক্ত থাকতে সাহায্য করে। ইনক্রিজ দ্য ভলিউম, ইনক্রিজ করে, মর্টারকে ইকোনমিক করে। অ্যান্ড ওয়েল গ্রেডেড স্যান্ড দিলে ডেন্সিটি ভালো হয়, কনক্রিট অনেক শক্তিশালী হয়, শ্রিঙ্কেজ হয় না, এই জিনিসগুলো, এগুলো খুব কমন কথা ভাই, মানে ভালো স্যান্ড ইউজ করলে সব কিছু ভালো ভালো হবে। আচ্ছা, এরপর হচ্ছে টেস্ট অফ স্যান্ডের কিছু টেস্ট আছে। ফিল্ড টেস্টে 2টা আছে, প্রেজেন্স অফ সিল্ট অ্যান্ড ক্লে আর প্রেজেন্স অফ সল্ট। মজার বিষয়, সিল্ট অ্যান্ড ক্লে আছে কিনা, যে হাতে নিব, হাতে নিয়ে এক মুঠ নিয়ে হাত মুষ্টিবদ্ধ করে বালুটাকে ফেলে দেব। বালু ফেলে দিলে যদি দেখি হাতে কিছু এখনও ধুলা লেগে আছে, তাহলে এর ভিতর স্লিট আছে, ক্লে আছে, যেটা কনস্টেবল অ্যামাউন্টের বাহিরে। এইভাবে হচ্ছে স্লিট ক্লে আছে কিনা আমি ফিল্ড টেস্ট করতে পারবো। আরেকটা হচ্ছে সল্ট আছে কিনা, যেটা সবচেয়ে বড় শত্রু, এটাকে আমি টেস্ট করব। এটা টেস্ট করতে হলে আমাকে অল্প একটু স্যান্ড হাতে নিতে হবে, নিয়ে জিব্বার সাথে লাগাইতে হবে, এবং খুব সাবধানে লাগাইতে হবে যেন খায় না ফেলি। জাস্ট কোনো রকমের জিব্বার সাথে লাগাইলে আমি বুঝতে পারবো যে সল্টি টেস্ট আছে কিনা, তারপর কুলি করে ফেলে দিলে এটা হবে, কোনো সমস্যা না। এটা ফিল্ড টেস্ট। আর যদি আমরা হচ্ছে করতে চাই, ল্যাবরেটরি টেস্ট করতে চাই, প্রেজেন্স অফ সিল্ট ক্লে, সেটাই আমরা করতে পারি। প্রথমে হচ্ছে আমরা সিল্ট ক্লের ওয়েট নিব, তারপর সিল্ট ক্লে একেবারে ধুয়ে ফেলে ওয়েট নেব, তাহলে বুঝতে পারবো যে ধোয়ার আগে এবং ধোয়ার পরে ওয়েট কত ছিল। অবশ্যই তখন শুকায় নিতে হয়। এই দুইটার ডিফারেন্স থেকে আমরা বের করতে পারবো। তাহলে যেটা ধুয়ে ফেলাই দিচ্ছি ওখানে তো আমাদের ধুলাগুলা চলে গেছে, তাহলে কতটুকু ক্লে বা সিল্ট ছিল সেটা বাই করতে পারবো। আর অর্গানিক ম্যাটারের জন্য সোডিয়াম হাইড্রোক্সাইডের সলিউশন নিতে হয়। 3% সোডিয়াম হাইড্রোক্সাইডের সলিউশনের ভিতর যদি 24 ঘন্টা আমি ফেলে রাখি, আর আমাদের কি বলে স্যান্ড, তাহলে দেখবো যে যদি ওটার ভিতরে অর্গানিক ম্যাটার থাকে তাহলে ওটা কিছুটা ডার্ক কালার নেবে। যত বেশি ডার্কনেস হবে বুঝবো তত বেশি অর্গানিক ম্যাটার আছে। এইভাবে আমরা অর্গানিক ম্যাটার আছে কি নাই টেস্ট করতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে গ্রেডেশন কি? গ্রেডিং আমরা মূলত সিভ অ্যানালাইসিসের মাধ্যমে করি। গ্রেডিং হচ্ছে আমাদের গ্রেডেশন means distribution of particle size unusual expressed as percent of total weight. Gradation of an aggregate is one of the most key characteristics. মানে হচ্ছে কোন সাইজের পার্টিকেল কত প্রপোর্শনে থাকবে সেই জিনিসটা ঠিক করা হচ্ছে গ্রেডেশন। কোন সাইজের পার্টিকেল কত পরিমাণে থাকবে, তাদের পার্সেন্টেজ বা তাদের পোর্শনটা কত হবে, সেই জিনিসটা ঠিক করাটা হচ্ছে গ্রেডেশন। এবং এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার আমাদের অ্যাগ্রিগেটের জন্য। যদি গ্রেডেশন ভালো না হয়, মানে সবগুলা
আমরা যেই অ্যাগ্রিগেট নিছি একই সাইজের হয়, তাহলে মাঝখানে অনেক গ্যাপ, ছোট ছোট ভয়েড থাকে যাবে। কিন্তু আমরা যদি বড় এবং ছোট সব ধরনের অ্যাগ্রিগেট নিই, তাহলে ছোট ছোট ভয়েডগুলোও পূরণ হবে। তারপর ছোট ভয়েডের ভিতর যে গ্যাপগুলো থাকবে, ভয়েডের ভিতর যে গ্যাপগুলো থাকবে, সেগুলো আমরা হচ্ছে সিমেন্ট এবং পানি দিয়ে হচ্ছে ফুলফিল করতে পারবো। কিন্তু ভয়েড বেশি থাকলে অনেক বেশি সিমেন্ট লাগবে, যেটা আসলে আমাদের জন্য ভালো হবে না। ওকে, সো গ্রেডেশন কীভাবে করা হয়? সিভ অ্যানালাইসিসের মধ্যে সিভ শেকারের ভিতর দেওয়া হয়, এবং আমাদের স্ট্যান্ডার্ডটা সিভ হচ্ছে 150, 30, 16, 8, 4 আর 3/8, 3/4, 3/2। এই জিনিসগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এগুলো স্ট্যান্ডার্ড সিভ। এর মাধ্যমে আমরা হচ্ছে ফাইননেস মডুলাস এফএম বের করি। সো আমরা একটা জিনিস মনে রাখবো যে 100 মানে হচ্ছে 150 মাইক্রোমিটার, 50 মানে হচ্ছে 300 মাইক্রোমিটার। মানে আমরা 4 নম্বর সিভ হচ্ছে 4.75 মিলিমিটার, তাহলে 8 নম্বর হচ্ছে তার অর্ধেক, 16 নম্বর হচ্ছে তারও অর্ধেক, 30 নম্বর তারও অর্ধেক, 50 নম্বর তারও অর্ধেক। নাম্বার যত বাড়বে আমার ছিদ্র তত ছোট হবে, নাম্বার যত বাড়বে ছিদ্র তত ছোট হবে। যদি মানে ছিদ্র বলতে এখানে হচ্ছে আমাদের ছাঁকনি থাকে, বুঝছেন? সিপ মানে হচ্ছে ছাঁকনি। তো ছাঁকনিতে কত এক একটা যে ছিদ্র আসে, সেই ছিদ্রগুলার দিয়ে পাসিংয়ের ওপেন স্পেস কত, সেটাকে আমরা এখানে নম্বরে নিয়ে আসছি। সো এগুলো হচ্ছে ছাঁকনি। এই যে ছাঁকনিতে যে ছোট ছোট ছিদ্র আছে, সেই ছিদ্রগুলার দিয়ে কত সাইজের পার্টিকেল পাস করতে পারে, সেটা হচ্ছে আমরা এখানে নিয়ে আসছি। এবং অনেক এরকম আমাদের স্ট্যান্ডার্ড 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা স্ট্যান্ডার্ড সিভ আছে। এই সিভগুলো নিয়ে আমরা হচ্ছে আমাদের মেজারমেন্টগুলো করি। বোঝা গেছে? আচ্ছা, সিভ অ্যানালাইসিস কীভাবে করে, পার্সেন্টেজ ফাইনাল কেমন হয়, এগুলো আশা করি আপনারা জানেন। সো একটা ম্যাথ আমরা দেখি। এই চার্টটা কীভাবে তৈরি করে আমাদের বুঝতে হবে। আমরা প্রথমে হচ্ছে এরকম বিভিন্ন সিভ নিছি। প্রথম নিছিলাম হচ্ছে 55 মিলিমিটারের সিভ, সেটার ভিতর দিয়ে আমরা ধরে এটা একটা সিভ ছিল, ওকে। সেই সিভটার ভিতর দিয়ে আমরা হচ্ছে কোনো কিছু একটা নিছি, সেই সিভ দিয়ে আমাদের যা দিছিলাম সব পাস হয়ে বের হয়ে আসছে, কোনো কিছুই রিটার্ন থাকেনি। তার মানে এইখানে আমি যা যা দিছি এই প্রত্যেকটা জিনিস সে সাইজ মানে ডায়ামিটার এই 25 সেন্টিমিটার থেকে ছোট, এই জন্য প্রত্যেকটা এটা পাস করে গেছে। তারপর 19 হচ্ছে 404 গ্রাম হচ্ছে রিটেন করছে, বাকিগুলা পাস করছে, এইভাবে বাকিগুলো পাস করে গেছে। এখন আমাকে এখান থেকে ফাইননেস মডুলাস বের করতে হবে। তার আগে আমাকে এই চার্টটা বানাইতে হবে। এই চার্টে কি আছে? প্রথম দুইটা তো আমাদের গিভেন দেওয়াই ছিল, সেখান থেকে আমরা বের করছি ইন্ডিভিজুয়াল রিটেন কত হয়েছে, অ্যান্ড ম্যাথস রিটেন করছে এখানে এত। তাহলে রিটেন পার্সেন্টেজটা কেমনে বাই করছি, ধরো এই 5% কেমনে আসছে, এখানে মোট টোটাল আসছে কত, 8130, তাই না? আর আমাদের এখানে কত আসছে, 405। সো 405কে 1830 দিয়ে 8130কে দিয়ে মাল্টিপ্লাই করে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে পার্সেন্টেজ বের হয়েছে, এবং সেটাই হচ্ছে আমাদের 5। বুঝেছি? এইভাবে বাকিগুলো বের করছি। তাহলে তখন আমাদের সুবিধা হয়েছে কি, আমাদের পার্সেন্টেজে পেয়ে গেছি, অর্থাৎ 5% আমাদের টোটাল যা ছিল তার 5% হচ্ছে 19 মিটারের ভিতর দিয়ে পাস করছে। এখন কিউমিউলেটিভ ধরো 40 মানে হচ্ছে আমরা এগুলো যোগ করবো, 5 + 35 40, তারপর 40 + 30 70, 70 + 25 95, এইভাবে যায়। এখন আরেকটা বিষয় হচ্ছে, আমাদের ধরো এটা আসছে, আমরা ক্যালকুলেশন করে দেখলাম 5.2 আসছে, সেটাকে আমরা রাউন্ড ফিগারে 5 লিখবো। এখানে কোনো ধরনের ফ্র্যাকশনাল নাম্বার আমরা ইউজ করবো না, এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আরেকটা কথা যেটা কিউমুলেটিভ নেওয়ার, কিউমুলেটিভের মানে মেইন সিগনিফিকেন্স কি, কিউমুলেটিভ থেকে বোঝা যায় ধরো 70, আমরা দেখতেছি 9.5-এ 70, তার মানে 70%, এটা এই তিনটা যোগ করলে 70 হয়। তার মানে 70% আমাদের
পার্টিকেল 9.5 পাস করে চলে গেছে, যেটা একটা ভালো নাম্বার, তাই না? সো এইভাবে হচ্ছে এটা বের করা হয়েছে কিউমুলেটিভ রিটেইন। আর তাহলে তার উল্টাটা এখানে হচ্ছে কিউমুলেটিভ পাসিং, কতটুকু পাস হচ্ছে। প্রথমটা দিয়ে 100% পাস হচ্ছে, দ্বিতীয় দিয়ে 95% পাস হচ্ছে, বাকিটুকু থেকে যাচ্ছে। তৃতীয়টা দিয়ে হচ্ছে 60% পাস হবে এবং বাকিগুলো থেকে যাবে। সো এটা বোঝায়। এখন আমরা যখন হচ্ছে এফএম বের করব, তখন এফএমে হচ্ছে আমরা এখানে সবগুলো কিউমুলেটিভের সামেশন নিব। সামেশন শুধু এখানে যে কয়টা আছে তা না, আমরা এই লাস্টেরটা না, আমরা যে কয়টা হচ্ছে আইডিয়াল বা কি বলে স্ট্যান্ডার্ড সিভ আছে, ওই প্রত্যেকটা স্ট্যান্ডার্ড সিভের ক্যালকুলেশন কিউমুলেটিভ রিটেইনের যোগ করব, সেটাকে 100 দিয়ে ডিভাইড করব। কিউমুলেটিভ রিটেইনের সামেশন নিব, সেটাকে 100 দিয়ে ডিভাইড করব, তাহলে আমি এফএম পেয়ে যাব। সো আমরা যদি দেখি এই যে এখানে এফএম, ধরো এটা ছিল, এখানে কিউমুলেটিভ রিটেইন দেওয়াই আছে। কিউমুলেটিভ রিটেইনে দেখো 25 মিলিমিটার, এটা কিন্তু আমাদের, বা 1 ইঞ্চি, এটা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড সিভে ছিল না, সো আমরা এটা নিই নি। তারপর হচ্ছে 1/2 ইঞ্চি, এটাও আমাদের স্ট্যান্ডার্ড সিভে ছিল না, এটা আমরা নিই নি। 3/4 এটা আমাদের স্ট্যান্ডার্ড সিভে ছিল। 3/8 স্ট্যান্ডার্ড সিভে ছিল। তারপর হচ্ছে 4.75 স্ট্যান্ডার্ড সিভে ছিল। 8 স্ট্যান্ডার্ড সিভে ছিল। এখন কথা হচ্ছে বাকিগুলো কিন্তু আমাদের ক্যালকুলেশনে দেখাই নেই, কিন্তু তুমি একটা কথা বলো, যেটা 2.36 মিলিমিটারের ইয়া দিয়ে পাস হচ্ছে না, 3 মানে এতটুকু ধরো একটা এরিয়া আছে, এর মধ্যে দিয়ে কোনো একটা কিছু পাস হচ্ছে না, তাহলে এর থেকে ছোট্ট যদি কোনো এরিয়া থাকে, নিচেরগুলো তো আরও ছোটো, ওগুলো দিয়ে কি পাস হবে? এরপরে সিভগুলার যে সিভগুলার যে ছিদ্র, সেগুলো আরও ছোটো, তাহলে এগুলোতেও পাস হবে না, এগুলোতেও রিটেইন থাকবে, প্রত্যেকটা 100 করে রিটেইন থাকবে। এখন আমরা এই প্রত্যেকটা যোগ করবো, 1 2 3 4 5 6 7, আরও একটা আছে 3/4 আগে 3/8 আছে, ওকে, ওইটার জন্য 0 হবে। কেন? 3/8 ইঞ্চি, ওটার জন্য 0 কেন হবে? দেখো 1 ইঞ্চির দিয়েই হচ্ছে সব বের হয়ে গেছে, তাহলে এর থেকেও বড় যদি কোনো কিছু থাকে, 1.5 ইঞ্চির যদি একটা ছিদ্র থাকে, সেটা দিয়েও সব বের হয়ে যাবে, মানে কোনো কিছুই রিটেইন থাকবে না। সো আমাকে এই সবগুলো, এখানে একটা 0 আসলে আমাদের অ্যাড করতে হবে, এই সবগুলো যোগ করে 100 দিয়ে ডিভাইড করলে আমরা হচ্ছে এফএম পাবো। আশা করি বোঝা গেছে। এরপর গ্রেডেশন আছে, এটা নিয়ে পরবর্তীতে ভিডিওতে কথা বলা।